হাসিনা সবার আগে চিনেছিলেন, এখন সারা বিশ্ব চিনলো, সারা বাংলাদেশ চিনলো। তো এই বদমাস কোনো ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনের থাকার কোনো সুযোগ সে রাখবে না। তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে, এরা কারা? এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান, জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী। আমি হয়তো সবাইকে জঙ্গি বলতাম, কিন্তু যেহেতু এখানে ব্যাপক অনেক মানুষ এই জঙ্গিদের সমর্থনে আছে, বড় বড় রাজনৈতিক দলও আছে, বড় বলতে কি মূলত বিএনপি, সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছি। তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে। সেই ক্ষমতা কি ইউনূস ভোগ করবে নাকি সেই ক্ষমতা আপনার বিএনপিকে দিবে। আর মানুষ তো দেখতে পাচ্ছে বিএনপি কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ খুন করছে। বিএনপি কিন্তু অলরেডি ইউনূসের যে দখলদার যে ডাকাততন্ত্র রয়েছে, যে জঙ্গিতন্ত্র রয়েছে, এটার ভাগ কিন্তু বিএনপি পাচ্ছে। হয়তো একেবারে ক্ষমতাটা নিজে এক্সারসাইজ করছে না, সেটা ইউনূসকে দিয়ে করাচ্ছে, তার অর্থনৈতিক লাভটা পুরোটাই কিন্তু তারা পাচ্ছে। সুতরাং এই জিনিসটা, এই অংশের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনের বাইরে থাকে বা আওয়ামী লীগের প্রতি যদি কোনো বৈষম্য হয়, তারপরে যে নির্বাচন হবে এটা একটা প্রহসন। সুতরাং এই প্রহসন ডিসেম্বরে হলো না ফেব্রুয়ারিতে হলো, এইটা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি তাদের কাছে এটা আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ না। সেটা জুনে হলো না কোথায় হলো, আমার কথা হলো এই জুলাই আগস্ট অনাচার যারা করেছে এদের সবাইকে শাস্তি দিতে হবে, এদেরকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে হবে। কারণ হলো এটা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগের লাভের কথা না। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না, বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ, কত প্রত্যেকটা জরিপে অনেক ধরনের, একেবারে বিশ্বব্যাংক থেকে সবাই বলছে যে কত কত মানুষ আপনার বেকার হয়ে গেছে, নারীরা সব চাকরি হারিয়েছে। এবং আমাকে কিছুদিন আগে একজন বলছিল যে উনি আশঙ্কা করছে লক্ষ লক্ষ নারী এরা যখন গার্মেন্টসের চাকরি হারাবে, তাদের বিকল্প কি আছে? আপনি চিন্তা করেন বিকল্প কি আছে। সুতরাং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ইউনূস। তারপরে এসেছে আপনার এই ডোনাল্ড ট্রাম্প সাহেবের 35% শুল্ক। একটা জিনিস দেখবেন, এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নিয়ে আলোচনা করতে নাকি এই বশির, বাণিজ্য উপদেষ্টা বশির আর ওই যে বাটপার খলিল, এরা নাকি মাসের পর মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু আমি দেখলাম যে এখনো কিন্তু ওরা বাংলাদেশের সাধারণ গার্মেন্টস ব্যবসায়ীদের জানাতে পারছে না এই শুল্কটা কি 35% নাকি আগের 15% সহ যোগ হয়ে 50%। এতটুকুন তথ্য জানানোর সক্ষমতা কিন্তু এই বাটপারগুলার নাই। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই। এখনো কিন্তু তারা চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ভালো কিছু হোক, এটা দেশবাসীর প্রত্যাশা। 35% থেকে কমে যদি ইউনূস সাহেবের ক্যারিশমা যদি ভালো হয়, ভালো, দেশের মানুষের জন্য ভালো। আরেকটি জিনিস বলতে চাই, এখন আপনি নির্বাচনের কথা অনেক কথাই বলেছেন, কাদেরকে নিয়ে তিনি এই নির্বাচনটি করবেন সেটি নিয়ে বলেছেন। বিএনপির মধ্যে এক ধরনের আফসোস এখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের সময় তো অন্তত নির্বাচন হতো, 5 বছর পর পর নির্বাচন হতো বা হতো। গত বছর দুঃখ করে যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে আওয়ামী লীগের সময় তো অন্তত শেষ নির্বাচন যেটি আমির নির্বাচন হলেও তো অন্তত নির্বাচন হয়েছে, একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এই সরকার তো নির্বাচনের কথাই চিন্তা করে না, নির্বাচন দিতেই চাচ্ছে না, এটা তিনি বলেছেন। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। এখন কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন যে ডিসেম্বরেও তো এই কথাটি বলা হয়েছিল একদম বিএনপির শীর্ষ পর্যায় থেকে, যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরের আগেও হতে পারে। এখন ফেব্রুয়ারি নিয়ে মানুষের সংশয় যে বিএনপি আবার এখান থেকে নড়ে যায় কিনা, ইউনূস সাহেব আবার ইংল্যান্ড সফর করেন কিনা, অথবা ইংল্যান্ড থেকে কেউ বাংলাদেশে আসেন কিনা, আবার যদি দুজনের মধ্যে একটা আলোচনা হয় আবার হয়তো নির্বাচন পিছিয়ে যাবে না।
জুনেই বা মার্চে হবে বা জুনে হবে বা এপ্রিলে হবে, এই ধরনের কোনো আশঙ্কা আপনি দেখেন? বিএনপি নানান ধরনের সংকটে আছে। দেখেন, বিএনপির প্রথম সংকট জনগণ জেনে গেছে যে এই মানুষগুলো 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে থেকে এরা কিন্তু বাংলাদেশের যত ধরনের দুঃখ দুর্দশা আছে তার সিংহভাগ কিন্তু বিএনপির ঘাড়ে। বিএনপি কি করেছে? বিএনপি আপনি দেখেন 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে ধ্বংস করলো, বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের আপনার কি বলে চাকরির মেয়াদ বাড়িয়ে, এবং তারপরে সেই 2 বছরে তারা কত ধরনের ম্যানুভার করলো। একবার ইয়াজউদ্দিনকে তারা প্রধান কি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালো। মানুষের স্মৃতি অনেক দুর্বল বলে মানুষ এগুলো ভুলে গেছে। তারপরে বিএনপির আমলে বাংলাদেশ 4 বার আপনার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচয় পেয়েছিল। সেটা কিন্তু শেখ হাসিনার আমলে এটা কিন্তু অনেক কমে গেছিল। তারপরেও এই পিনাকি এবং ইলিয়াসরা প্রোপাগান্ডা চালিয়েছে দুর্নীতির। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির আপনার আপেক্ষিক মাত্রা, অর্থাৎ যে পরিমাণ আমাদের ইকোনমি বড় হয়েছিল সেই তুলনায় দুর্নীতিটা কিন্তু কম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনার সরকার এই জিনিসগুলো মানুষের কাছে ব্যাখ্যা করতে পারে নাই। যাও, কিন্তু বিএনপি কি? বিএনপি যেই বিএনপিকে মানুষ 2001 থেকে 2006 সালে দেখেছে, সেই বিএনপি কিন্তু গত 1 বছরে জানান দিয়ে দিয়েছে তারা কি করবে ক্ষমতায় আসলে, এটাও কিন্তু তারা প্রমাণ করে ফেলেছে। সুতরাং প্রথম কথা হলো, জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি খুবই প্রতিষ্ঠিত। এখন চাঁদাবাজির মাধ্যমে, খুন খারাপের মাধ্যমে, এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দিল, ডাকাতি করলো, শত শত কর্মীদের মারলো, কয়েক হাজার পুলিশ মারলো, এগুলার বেশিরভাগই কিন্তু বিএনপি করেছে। এটাই আমরা জানি। তবু আমরা বিএনপির নাম অতটা বলি না, জঙ্গিদের নাম বলি। কিন্তু আসলে জঙ্গিবাদ এবং সেই ধরনের মন মানসিকতাই বিএনপির লোকজন পোষণ করে। ফলে বিএনপির জনগণের কাছে একটা ভাবমূর্তি। এখন দ্বিতীয় জিনিসটা দেখেন, দ্বিতীয় যেটা যে আপনার প্রশ্নের উত্তর এখন আসি, আসলে ইউনূস যা বলবে আলটিমেটলি বিএনপিকে সেটা মেনে নিতে হবে, আমরা সেটাই দেখছি। সুতরাং বিএনপি আশা করছে একটা ইলেকশন, কারণ এই ইলেকশনটা হলে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় গ্রহণ করতে পারবে সরাসরি। এইটুকুনি, এই জন্যই তারা বারবার ইলেকশন চাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে ইউনূস যা চায় আলটিমেটলি তাই হচ্ছে। বিএনপি যা চায় একবারও কিন্তু আমরা তা হতে দেখি নাই। দেখেন, বিএনপি বলেছিল যে 3 জন উপদেষ্টা, আমি এদেরকে উপদেষ্টা বলি না, এর মধ্যে 2টা ছিল ওই যে লাল সন্ত্রাসী, আর ছিল বাটপার খলিল, এদের পদত্যাগ চাইছিল। এদের পদত্যাগ বিএনপি পদত্যাগ তো করেই নাই, বরঞ্চ আমরা দেখলাম কি, যখন লন্ডনে ইউনূস গেল, তারেক রহমান সাহেবকে আপনার অভ্যর্থনা জানাইতে গেল, যার তারা চাইছিল বিদেশি নাগরিক হিসাবে, যার পদত্যাগ চাইছিল, রজার খলিল গিয়ে তারেক রহমান সাহেবকে আপনার রিসিভ করে। তো এখানে এটা সবাই দেখেছে। এখানে আপনার সাথে আমি একটু প্লাস করি, এই যে ডিসেম্বরের নির্বাচন থেকে বিএনপি সরে আসা, প্লাস রজার রহমান সহ আরো 2 উপদেষ্টার পদত্যাগ বিএনপি যেভাবে চেয়েছিল, ডিসেম্বরের নির্বাচন হতেই হবে যেভাবে চেয়েছিল, এটা কি বিএনপির জন্য আত্মঘাতী হলো কিনা একটু যদি বিএনপির জন্য সরে আসাটা জি আমার কাছে আত্মঘাতী টাইপের মনে হয় না। মোট কথা হলো, বিএনপি টোটাল জিনিসটা আমাদেরকে বিচার করতে হবে। বিএনপি হইল জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হয়েছে, আপনার সেই উত্থানের তারা সহযোগী। এই সহযোগী হিসাবে মানুষের মনে তাদের বিচার হচ্ছে, মানে মানুষ তাদেরকে সেই ইয়েতেই দেখছে। এবং বিএনপির জন্য যেটা সমস্যা হয়ে গেছে, বিএনপি যেহেতু এই আন্দোলনটা সহযোগী, সুতরাং এই ইউনূস কিন্তু বিএনপিরও সরকার, বিএনপির সমর্থনে কিন্তু ইউনূস ক্ষমতায় বসছে। এখন ইউনূসের জিনিসটা হলো যে ইউনূসের দরকার আপনার দীর্ঘমেয়াদের প্রোটেকশন। ইউনূস যদি আরো 10 বছর বা 15 বছর বাংলাদেশে বেঁচে থাকে বা পৃথিবীতে বেঁচে থাকে, তার বয়স এখন 85, যদি সে 100 বছর বাঁচে আর 15 বছর, 86 উদযাপন করেছেন তো নাকি 86-তে পড়েছে এরকম কিছু, সে যদি 100 বছর বাঁচে তাহলে আরো 14 বছর আছে।
এই 14 বছর ইউনূসকে আপনার ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশে ডাকাতির মাধ্যমে যে ক্ষমতা সে ভোগ করছে, এই ক্ষমতার অংশীদারি হওয়া এবং সেই ক্ষমতায় আওয়ামী লীগকে রাষ্ট্রের বাইরে রাখা, ক্ষমতার বাইরে রাখা, তাহলে কেবল ইউনূস বাঁচতে পারবে। কিন্তু সে বাস্তবতা কি আছে? গত 1 বছরে আমরা তো দেখেছি কিভাবে মানুষ চিনে ফেলেছে জঙ্গিদের, কিভাবে মানুষ ইউনূসকে চিনে ফেললো, কিভাবে মানুষ বিএনপিকে দেখছে, তাদের এই ধরনের সব ধরনের আপনার খুন খারাপি থেকে শুরু করে চাঁদা তোলা এবং দুর্নীতিতে কিভাবে এরা জড়িয়ে পড়ছে। তো সবকিছু মানুষ তো, সাধারণ মানুষ তো সবকিছু তুলনা করছে, এবং তুলনাতে দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের এত অপপ্রচার হওয়া সত্ত্বেও ওটা ছিল আসলে একটা স্বর্ণযুগ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। আজকে মানুষ একেবারে সহায় সম্বলহীন। সুতরাং এই অবস্থায় বিএনপির আসলে আমি মনে করি ইউনূসকে মেনে নেওয়া ছাড়া বিএনপির হাতে আসলে তেমন কিছু করার নেই। অর্থাৎ ইউনূস যা চাইবে, যতটুকু দিবে, বিএনপিকে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস একটু যদি নিয়ে নিই। বাংলা ওয়াশ, বিএনপি মেরুদণ্ড, গোবর ভর্তি মাথা দিয়ে কিছু হবে না, যা করার হাসিনা আপাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে বাংলা ওয়াশ। রহমান দুলাল, অভিনন্দন হারুন স্যার আপনাকে, হারুন আল রশিদ স্যার আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হুমায়ুন কবির, ইউনূস সরকার এ দেশ চালাইতে পারবে না, বিএনপিও এই দেশ চালাইতে পারবে না, শেখ হাসিনা এই দেশ চালাইতে পারবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মহিউদ্দিন, আমাদের স্মৃতি দুর্বল নয়, আমরা ভুলি নাই, এই দেশে সুবিধাবাদী রাজনীতিবিদরা ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মবের রাজ্যে বিচার আজ ইউনূসময়। ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্না কমেন্টস গুলো দেখাতে থাকো। সরকার, ভারত বয়কট শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে হাড়ি ভাঙা আম পাঠিয়েছে, এরপরে ইলিশও পাঠাবে, ভারত ছাড়া আমাদের উপায় নেই। জি, আম গেছে, জাম যাবে, কাঁঠাল যাবে, ইলিশ মাছ যাবে। আশিক সরকার নির্বাচন হবে না, মনে হয় গৃহযুদ্ধ হবে, কারণ জামাত নির্বাচন জিতবে না, নির্বাচন করে জিতবে না। আক্তার জামান, মির্জা ফখরুল সাহেব ডিসেম্বরের নির্বাচনকে ছিলেন, এখন ফেব্রুয়ারিতে লন্ডন, আর মিটিং হলে আবার 1 বছর পিছাবে। হ্যাঁ, আবার যদি মিটিং হয় হয়তো পিছিয়ে যেতে পারে। জি ধন্যবাদ। মোহাম্মদ নজরুল আদাব, ইসমাইল ভাই, সরি, বিএনপিকে কখনো ক্ষমা করা যাবে না, তারা যা করেছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ পরিবার আজীবন স্মরণ রাখবে। ধন্যবাদ। আপনারা গঠনমূলক মন্তব্য পাঠাবেন। মুন্না, তানভীর হায়দারের একটা কমেন্টস আছে, এটা দেখাইও বাবারে, নাহলে আমারও ধরবো, বুঝছো না, তোমারও ধরবে। সিদ্দিকুর রহমান, আমার কাছে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। জি, অনেকের কাছেই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচকও সেই কথাই বলতে চাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। মোহাম্মদ খন্দকার ইলিয়াস, বর্তমানে মুক্তিযুদ্ধ লজ্জার, রাজাকার গৌরবের। জি না, এটা কন্টিনিউ হবে না। খন্দকার ইলিয়াস সাহেব হতাশার কথা বললেন। জি, তানভীর হায়দার, বিএনপির কাছে সবসময় ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য, আর বিএনপি সবসময় ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায়। জি ধন্যবাদ তানভীর হায়দার আপনাকে। নেক্সট আব্দুল লতিফ, দেশ ও জাতি আজ কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের বিশ্লেষণ আশা করছি। জি, সেগুলোই আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আব্দুল লতিফ। ওয়ার্কশপ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ চায় না। জি জি, এটা সত্য। অভিজিৎ কেন চাইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। অভিজিৎ মজুমদার, যেদিন এই ইউনূস দেশ ছেড়ে পালাবে সেই দিনে ইউনূসের লেসপেন্সারদের পাথর দিয়ে থেতলে মারবে জনগণ। না, মারামারি করবেন না, আমরা মনে হয় এটা যদি সহনশীলতার সাথে নেই। রহমান দুলাল, বিএনপির দুধকলা দিয়ে যে সাপ পুষেছে সেই সাপই ছবল মেরেছে। জি ধন্যবাদ আপনাকে। আপনারা যে কমেন্টস করতে থাকুন। মুন্না, তুমি পর্দায় দেখাতে থাকো, আমরা হারুন আল রশিদ তার কাছে আবার যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের অতিথি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, অনেক কথা বলছেন, শেয়ার করে দিচ্ছেন, লাইভ কমেন্টস করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে হারুন সাহেবের কাছে আমার এখন যেই প্রশ্নটি, সেটি হচ্ছে জঙ্গিবাদ নিয়ে একটু কথা বলতে চাই। ইসলামের সাথে তো জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু যেটা আমরা দেখি ইসলামকে ব্যবহার করে অনেকে এটার নিজস্ব মতাদর্শ, নিজস্ব উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে এটা অনেক দিন যাবৎ প্রচলিত আছে, বিগত সরকারের সময় জঙ্গিবাদের নাটক হতো দেশে, বিভিন্ন ঘর
ঘরে বাড়িতে, হ্যাঁ, র্যাব পুলিশ ঘেরা দিয়ে জঙ্গিবাদ সাথে যারা জড়িত, ওখানে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতো শেখ হাসিনার সময়ে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, সেটা নাটক ছিল, এখন তো জঙ্গিবাদের কিছু নেই, এখন আমরা সবাই ভালো আছি। আবার কেউ কেউ বলছে হ্যাঁ, আগে তো এক ঘরের মধ্যে জঙ্গিবাদের চর্চা হতো বা তাদের মিটিং মিছিল হতো বা তারা একত্রিত হওয়ার চেষ্টা করতো, এখন সারা দেশটাই তো জঙ্গিদের দ্বারা ভরে গেছে, এখন আর এক বাড়িতে তো হবে না, সারা দেশকেই জঙ্গি মুক্ত করতে হবে। আপনার মতামত একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি দেখুন, জঙ্গিবাদ বলতে জঙ্গিবাদের দুটা পর্যায়ে আছে। একটা হলো সন্ত্রাস, দ্বিতীয় হলো রাষ্ট্র পরিচালনা করা। সন্ত্রাসটা তারা করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। তো যেহেতু বাংলাদেশের জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতা দখলই করে ফেলেছে, এখন তো তাদের আগের মতো ওই জঙ্গিবাদ সেই চেহারাটা এখন নাই। এখন ওদের চেহারা হলো রাষ্ট্র ক্ষমতায় গেলে জঙ্গিরা কি করে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে তারপরেও এখানে র্যাশ একটা রয়ে গেছে, অর্থাৎ এই জঙ্গিগুলা যেসব লোককে তারা সরকারে বসিয়েছে, এদেরকে তারা রেখেছে যাতে জঙ্গিদের চেহারাটা সারা বিশ্ব না বুঝতে পারে। বারবার দেখবেন জঙ্গিরা বলছিল, জঙ্গিদের পক্ষে যত ইউটিউবার, তাদের যত থিওরিস্ট ছিল, সেই জাহেদ বলুন, তারপরে পিনাকি, তারপরে আপনার মনির হায়দার নামে একজন আছে, সে এখন ইউনুসের সহকারী, এরা সবাই বলছে যে আমাদের ইউনুসকে দরকার, ইউনুস থাকলে আমাদের জন্য একটা ফেস, ইউনুস আমাদের একটা শিল্ড, সেই হিসাবে ইউনুস কাজ করছে। ফলে জঙ্গিরা এখন ইউনুসের সাথে সহযোগী হয়ে কাজ করছে, কিভাবে তারা সরাসরি ইউনুসোত্তর বাংলাদেশটা তারা সরাসরি শাসন করতে পারে। জঙ্গিরা এখন সেই কাজে ব্যস্ত। ফলে এখন জঙ্গিরা বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস করতো সেটা না করে সন্ত্রাসের চেহারাটা একটু পাল্টেছে। ফলে আর একটা জিনিস দেখেন, যেটা বলা হচ্ছে শেখ হাসিনার সময় নাটক হতো, এটা পুরোপুরি একটা মিথ্যা কথা। এটা যেটা ছিল, আমি যেটা বুঝতে পেরেছি, পুলিশের মধ্যে আপনার সবসময় যে কোনো একটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোটারি থাকে। এক কোটারির আরেক কোটারির সাথে মিলে নেই, তখন ওই 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 দুটোই শেখ হাসিনা সরকারের সময় ওই কর্মকর্তারাই কেউ কেউ এটাকে কোনো জায়গায় হয়তো লিখেছে যে এটা নাটক ছিল। আসলে কথাটা সত্য না, কোনো নাটক ছিল না। যেসব লোকজন ধরা পড়েছিল, যেসব জায়গায় হানা দেয়া হয়েছিল পুলিশের নেতৃত্বে, সবাই কিন্তু জঙ্গি ছিল। এবং জঙ্গি শেখ হাসিনা সরকারের এটা একটা বিশাল আপনার সাফল্য ছিল যে বাংলাদেশের জঙ্গিদেরকে আপনার কন্টেইন করে রাখা। আরেকটা জিনিস দেখেন, আপনি যেটা বলছিলেন যে ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, এটার সূত্র ধরেই আমি বলি, জঙ্গিদেরকে আপনি চিন্তা করুন, আমি বারবার বলছি, বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে এটা, যে আমাদের ইসলামিক কনফারেন্স যেটা ওআইসি, তার 57টা রাষ্ট্র তার সদস্য, তার মধ্যে 50টার উপর রাষ্ট্র জঙ্গিদেরকে তাদের স্বস্ব দেশ থেকে নির্মূল করেছে। তাহলে এই দেশগুলা যদি জঙ্গিদের সাথে ইসলামের সম্পর্ক তারা খুঁজে পেত, তাহলে তো তারা তাদেরকে নির্মূল করতে পারতো না। সুতরাং আমাদের এখানে ধর্ম থেকে জঙ্গিদের আলাদা করতে হবে। জঙ্গিরা ধর্মের আশ্রয়ে তাদের বিকৃত ক্ষমতা তারা চর্চা করতে চায়, হ্যাঁ, তারপরে ইসলামের নামেই তারা করছে। এই জন্য যেটা দরকার, মুসলিম বিশ্বের নেতাদের, তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছে, একেবারে সৌদি আরব থেকে শুরু করে আপনার তুরস্ক, মিশর, তুরস্ক একটু ডিফারেন্ট আছে, সব জায়গায় আমরা মিশরের ইয়েটা দেখি না কেন, মিশরে আপনার এই যে জামাত ইসলাম বাংলাদেশের যেই দল, তাদেরই আপনার কো আইডিওলগ, এদের সাথে যোগাযোগও ছিল তাদের একটা কি বলে ব্রাদারহুড বলতো সেখানে, ইখওয়ান মানে ব্রাদারহুড, বুঝছেন, ভ্রাতৃত্ব সংঘ। এরা হ্যাঁ, মুসলিম ব্রাদারহুড আর কি, ইখওয়ানাতুল মুসলিম, আমি এটা আরবি শব্দটা ভালো বলতে পারবো না। এরা বছরের পর বছর মিশরের 10 থেকে 20% মানুষের সমর্থন পাইছিল এবং সেখানে তারা সব ভালো কাজ করতো। বাংলাদেশের জামাত ইসলামের মতো যুদ্ধাপরাধের দায় তাদের ছিল না। সুতরাং সেখানে যখন একটা ভালো নির্বাচন হলো, তারা এই ব্রাদারহুডের এক নেতা মুরসিকে কিন্তু ক্ষমতায় বসিয়ে দিল। ক্ষমতায় বসার পরে দেখা গেল যে মিশরের সব দুঃখ শুরু হয়ে গেছে, খ্রিস্টান হত্যা করা, তারপরে সব ধরনের অন্যায় শুরু হয়ে গেছে। তারপর সেনাবাহিনীকে সেই ব্রাদারহুডকে বসিয়ে দিতে হলো, সিসি সাহেব। চিন্তা করে দেখেন, আমাদের দুর্ভাগ্য হলো মিশর বলেন, তুরস্ক বলেন, এই দেশগুলো শক্তিশালী সেনাবাহিনী গঠন করছিল জঙ্গিবাদ বিরোধী হিসাবে।
সেই জন্য এই দেশগুলো টিকে গেছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনাবাহিনী সেই দক্ষতাটা অর্জন করে নাই, অর্থাৎ সেই প্রজ্ঞা, যার কারণে এই জুলাই আগস্টে জঙ্গি উত্থানটা হতে পারলো। সুতরাং জঙ্গিদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে জঙ্গিবাদই শুধু বেহেশতে যাওয়ার একমাত্র রাস্তা নয়। কারণ হলো জঙ্গিবাদের মাধ্যমে যদি বেহেশতে যাইতে হয়, জঙ্গিদেরকে ভালোবাসার তো কারণ একটাই, বেহেশতে যাওয়া। কারণ জঙ্গিরা কোথাও দেশের উন্নয়ন করেছে, মানুষের উন্নয়ন করেছে এমন কোনো প্রমাণ কোথাও নাই। এখন শুধু আপনার বাকি থাকে যে জঙ্গিদের সাথে সহমর্মী হলে, জঙ্গিদের সমর্থন করলে আমি কি সহজে বেহেশতে যেতে পারবো কিনা। এই জিনিসটার জন্য আমি বাংলাদেশের মুসলমানকে বলবো যে আপনারা বাহিরের দিকে একটু চোখ দিয়ে দেখেন। সৌদি আরবের মানুষগুলা যে জঙ্গি নির্মূল করলো, সৌদি আরবের সরকার বা মিশরের সরকার বা অন্যান্য বা আরব বিশ্বের সব সরকার, এমনকি আরো যে আমাদের পশ্চিম এশিয়ার যেসব দেশ আছে, আজারবাইজান ইত্যাদি, সবাই যে জঙ্গিবাদের বিরুদ্ধে গেল, এই মুসলমানগুলা কি বেহেশতে যাবে না? তাহলে বাংলাদেশের মানুষকে ওইভাবে চিন্তা করতে হবে যে না, জঙ্গিদের সমর্থন দেয়াই একমাত্র বেহেশতে যাওয়ার রাস্তা নয়। এইটা যতদিন বাংলাদেশের মানুষ বুঝবে না, ততদিন বাংলাদেশের আজকে যে বাংলাদেশ ধ্বংসের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশার মধ্যে পড়েছে, অর্থনৈতিক ভাবে বাংলাদেশ আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে, এইখান থেকে রক্ষা পাইতে হইলে জঙ্গিদের বিরোধী অবস্থান দেশের মানুষকে নিতে হবে। জি, ধন্যবাদ। তার মানে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে, প্রকৃত ইসলাম যা বলেছে সেটি সম্পর্কে চর্চা করতে হবে, এবং দেশে কোনো কারণে জঙ্গিবাদের উত্থান হোক। আপনি যে রেফারেন্সগুলো দিয়েছেন, সারা পৃথিবীতেই ওআইসি ভুক্ত যেসব দেশ আছে, মিশরের কথা বললেন, মিডল ইস্টের দেশগুলো কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে। তারাও তো ইসলামী দেশ, তারাও তো ইসলাম কায়েম করেছে, তারাও তো ইসলামের পক্ষে। সৌদি আরবের কথা বললেন, তো সেসব দেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করা হয়, আমাদের দেশ থেকেও সেটা সম্ভব। এবং সকল মুসলমান, হিন্দু, মুসলিম ভাই বোন সবাই আছে, সবাই একসাথে, বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করতে হবে, শান্তি কায়েম করতে হবে এবং প্রকৃত ইসলাম চর্চা করতে হবে। এটা হলো মুদ্রা কথা। জি, আপনাকে আমি যে একটা কমেন্টস আবার যদি একটু পড়ি। অভিজিৎ মজুমদার, আওয়ামী লীগ এখন ঘাপটি মেরে বসে আছে শুধু সুযোগের অপেক্ষায়। ঘাপটি মেরে আবার এক ধরনের তানভীর হায়দার, বিএনপি জন্মলগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ ও জনগণের জন্য কোনো জনকল্যাণমুখী কর্মকাণ্ড করার ইতিহাস নেই। ধন্যবাদ তানভীর হায়দার আপনাকে। এস এম মঞ্জু, ইসমাইল ভাই কাশেম চাচারে জিজ্ঞেস করেন, 2001 সাল থেকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি। হ্যাঁ, এটা আমাদের আজকের অতিথি বলেছেন। শেখ মোহাম্মদ মুস্তাফিজ, তারেক জিয়ার কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। জি, ধন্যবাদ আপনাকে। এরপরে মুন্না দ্রুত, সুমন মন্ডল, লন্ডন বয়কটের কথা বললেন হেফাজত। এই যে নির্বাচনকে বিএনপি এখান থেকে সরে আসাটা এক ধরনের ভুল হয়েছে। বাংলাদেশ ইউরোপ, ভাই কি বললে চলবে না, ভাই কি বললো চলবে না, ডক্টর ইউনূস তো চালাইতেছে, কিন্তু আফসোস এই দেশের রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের দূরদর্শী পরিকল্পনা বুঝতে পারছে না। উনি বুঝছে। ইউরোপ সাহেব বুঝেছেন, আসলে সত্য। ডক্টর ইউনূস সাহেব এই যে ডিসেম্বরের নির্বাচনের যে একটা ছিল, গতি ছিল, সেটা কিন্তু তিনি নষ্ট করে দিয়েছেন ফেব্রুয়ারিতে। এখন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে আশঙ্কা। একজন অনেস্ট মানুষ হিসেবে দেশবাসী কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে একটা সুন্দর কথা শুনতে চায়, নির্দিষ্ট কথা শুনতে চায়, সুনির্দিষ্টভাবে জানতে চায় যে অমুক দিন নির্বাচন হবে। মারিয়া জামান, ফিরোজপুর নিউজ, ইসমাইল ভাই, বর্তমানে আমরা কি পূর্ব পাকিস্তানে বসবাস করছি? মারিয়া জামান, থ্যাংকস ইসমাইল ভাই, ধন্যবাদ আপনাকে। বাংলা ওয়াশ, জুলাইয়ে থেতলে যাওয়া বিভৎস সোনার বাংলা। জি, ধন্যবাদ। এই যে সুন্দর শব্দ চয়ন করেছেন তিনি। সানশাইন, ট্রাম্পের সম্বোধন অপমানজনক কিনা? এটা আসলে আমি ফেসবুকে লিখেছিলাম এই জিনিসটার উপর, আমার মনে হয় উনি হয়তো সেটা পড়েছেন কিনা জানি না। ওই যে ট্রাম্প যে ইউনূসকে যে চিঠি লিখেছে আর কি, সেটাতে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার প্রেসিডেন্ট এইভাবে লিখেছে, আর ইউনূসকে লিখেছে মিস্টার ইউনূস। তো এইটা হলো যে আসলে কূটনৈতিক, আপনি যদি কি বলে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা একদম চাকরকে সম্বোধন করার একটা চিঠি, চাকরের কাছে লেখা, চাকরের মতো সম্বোধন করে লেখা একটা চিঠি। আচ্ছা, হৃদয় 32, মিলিটারি মিলিশিয়া এই সরকার দেশের নির্বাচন দেবে না, তারা এর আগে গৃহযুদ্ধ লাগাবে। জি,
গৃহযুদ্ধ তো চলছেই ভাই। জিয়াউল হক, নতুন বাংলাদেশ, পাথরে পিষে মানুষ শেষ। ওহ, ধন্যবাদ। আহ সুন্দর সুন্দর কমেন্টস আমরা আশা করি। মনির হোসাইন, ইসমাইল ভাই, আপনি হারুন স্যারকে বেশি সুযোগ কি বেশি আমন্ত্রণ করুন, আচ্ছা বেশি বেশি আমন্ত্রণ করুন, এরকম এরকম আর কি। হ্যাঁ, জি জি। মহিন উদ্দিন, এখন বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। এখন বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা আগেই বলেছিলাম তোমাদের অক্ষয় বেশি দিন থাকবে না। আচ্ছা ঠিক আছে। অরূপ ভট্টাচার্য, সবাই খালি সরকারে যাইতে চায়, এই করে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে। 11 মাসে বাংলাদেশ শেষ। হ্যাঁ, সবাই খালি সরকারে যেতে চায়। কি জন্য সবাই যেতে চায় আমি এটা বুঝি না। একটা কষ্ট তো, নিজের কাজকর্ম, সংসার, ঘর সংসার আছে না, সবাই ক্ষমতায় যেতে চায় কেন এটা আমি বুঝি না। জোর করে কেন জনগণের সেবা করতে চায় আমি সেটাও বুঝি না। আচ্ছা, জোর করে কেন মানে রাষ্ট্র ক্ষমতায় যে নিজেকে ব্যস্ত করে ফেলতে চায় সেটাও আমরা বুঝি না। ওই যে অনেকে বলে আবার যে হ্যাঁ ক্ষমতায় যেতে চায় মানে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের এটা বলতে আবার খারাপ লাগে, নিজেদের অধিকার, নিজেদের শাসন, নিজেদের শোষণ প্রতিষ্ঠা করার জন্য সবাই ক্ষমতায় যেতে চায়। না হলে কেন সারা পৃথিবীতেই কেন ক্ষমতায় যেতে চায় সবাই? সুমন মন্ডল, হারুন সাহেবের মতো আলোচক আনবেন। হ্যাঁ, হারুন সাহেব, আমি এটা বলে রাখি, আমরা চেষ্টা করি প্রতি সোমবার হারুন স্যারকে নিয়ে বসতে। ঠিক আছে, এম্বাসেডর হারুন আল রশিদ আমাদের প্রতি সোমবার রাত 10টায় বাংলাদেশ সময় তিনি আমাদের গেস্ট। আমরা যদি সুস্থ থাকি প্রতি সোমবার আমরা এই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব। জি, ডিকেএস, এই জুলাই মাসে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। ও মাই গড, তাই নাকি? জিয়াউর রহমানের মাজার এবং গোপালগঞ্জ শেখ মুজিবের মাজার ভাঙচুর হতে পারে। হোক, সব ভাঙচুর হয়ে যাক। মারিয়া জামান, কবে মুক্তি আসবে আপনারা কি বলতে পারেন? না, এটা বোঝা যাচ্ছে মারিয়া জামান, যে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা চলছে এটা বেশি দিন কন্টিনিউ হবে না। জাফর আহমেদ, দেশ ও জাতি অনিরাপদ এবং অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। জি, যাচ্ছে না, চলে গেছে অলরেডি। জি জি। মোহাম্মদ জহিরুল, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি, ধন্যবাদ। ভি অফিসিয়াল, বিএনপি আর জামাত তো একই। ধন্যবাদ আপনাকে। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমার হারুন আল রশিদ পরে আমার বিরুদ্ধে আবার কমপ্লেন আসবে, আপনি এত কমেন্টস পড়ে স্যারকে কথা বলতে দেন। হারুন স্যারের কাছে আমার অনুরোধ, আওয়ামী লীগের দুর্বলতার দিকগুলো আলোচনা করুন। হ্যাঁ, সেটাও আলোচনায় মাঝে মধ্যেই আসে। জি, ধন্যবাদ, ভালো কথা বলেছেন। মুন্না রে, কুইক। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সপক্ষের অন্য কোনো রাজনৈতিক দল গড়ে ওঠেনি। তাই সাধারণ জনগণ সবসময় ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, বাংলাদেশে আসলে বিভিন্ন কারণে সবারই এই অভিযোগটা সত্য, কিন্তু সবাই এর জন্য দায়ী যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু দাঁড়ায়নি। সেটা কিন্তু সবারই ব্যর্থতা। জাভেদ জামান, এই সহিংসতা সমাজের নীরবতা, ভণ্ডামির প্রতিচ্ছবি। জি, আপনি হারুন আল রশিদ, আপনি আজকে আমাদের অতিথি। এখন দর্শকদের কমেন্টস গুলো আমি পড়লাম, এর মধ্য থেকে আপনি যদি একটু সামারি করে কিছু বলেন। জি প্লিজ, অনেক ধরনের কথা এসছে। যে এখন একটা কমেন্ট এখানে, হ্যাঁ না, কোনো চিঠিতে মিস্টার ইউনুস টাইপের সম্বোধন করা হয় নাই। আমি অনেকগুলা চিঠি দেখেছি পরে। হ্যাঁ, শুধু ইউনুসকে সে আলাদাভাবে সিঙ্গেল আউট করলো। একটা জিনিস দেখেন, ইউনুস, আমরা পত্রিকায় দেখেছি যে মিস্টার ইউনুস, প্রথম আলোতে বাংলায় করে দিয়েছে, ইংরেজিতেও ছিল। ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অপছন্দ করে। ইউনুস শুধু যে বাংলাদেশের উপর অভিশাপ তা কিন্তু না, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের উপরও সে একটা অভিশাপ হিসাবে বর্ষিত হয়েছে। কারণ ডিপ স্টেট যাই করুক, বিশেষ করে ট্রাম্প সাহেবের সময়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতায় দখলে করে রাখা, এইটাও কিন্তু ডিপ স্টেটের সাথে ট্রাম্প সাহেব অবশ্যই কোনো ধরনের বিতণ্ডায় যাবেন না। কিন্তু ডিপ স্টেট যদি আজকে ইউনুসের কাহিনীটা ট্রাম্প সাহেবের কাছে বর্ণনা করবে, ট্রাম্প সাহেব কিন্তু তাদেরকে লজ্জা দিবে যে তোমরা করছো ভালো কথা, কিন্তু জঙ্গিদের নিয়ে কেন? মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে ইউনুসকে নিয়ে। কারণ হলো, তারা যা চায় সেটা তারা জঙ্গিদের কাছ থেকে চায় না। কারণ জঙ্গিদের কাছ থেকে
জঙ্গিরা এখান দিয়ে কিছু একটা দিবে, আবার ওইখান দিয়ে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিবে, হোয়াইট হাউসে বোমা মেরে দিবে, এটা কিন্তু ট্রাম্প সাহেব ভালো বোঝে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প হলো যুক্তরাষ্ট্রের একেবারে গত 50 বছরের একমাত্র রাষ্ট্রপতি যিনি এই জঙ্গিদের সম্পর্কে খুবই সচেতন এবং জঙ্গিদেরকে অত্যন্ত অপছন্দ করেন। এটা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। সুতরাং ট্রাম্পের কাছে ইউনূসের কিন্তু কোনো ভাবমূর্তি নাই। ইউনূসকে সে ডাকাত হিসাবেই চিনে, তাকে সে একজন দখলদার হিসাবেই চিনে, জঙ্গিদের গডফাদার হিসাবেই চিনে। হ্যাঁ, তারপরেও যেহেতু তাদের এখানে ইন্টারেস্ট আছে এবং সাম্রাজ্যবাদের ইন্টারেস্ট তো একটা বড় জিনিস, সেটা থেকে তারা সরে আসতে পারবে না। কিন্তু তারা যে ইউনূসকে নিয়ে সুখী এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ ইউনূস শুধু বাংলাদেশকে হতাশ করে নাই, ট্রাম্পকেও হতাশ করছে, যুক্তরাষ্ট্রকে হতাশ করছে, সারা পৃথিবীতে পশ্চিমের যত লোকজন তাকে সমর্থন করলো সবাইকে সে হতাশ করছে। কারণ তারা তো কেউ জানতো না যে ইউনূস একটা এই ধরনের স্বার্থপর এবং এই ধরনের। আচ্ছা, হতাশ করেছে কিভাবে? মানে আমাদের সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম বা বন্দর এগুলো ইউনূস সাহেব দিচ্ছেন না, এই জন্য হতাশ করেছেন, নাকি জনগণের চাপে ইউনূস সাহেব দিতে পারছেন না? এটা দেওয়ার জন্য ইউনূস সবকিছু দিয়ে হইলো সে তার নিরাপত্তা চাবে। ইউনূসের কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কোনো জায়গায় নেই, তার কাছে আছে তার নিজের নিরাপত্তা। হতাশ করেছে এই জন্য যে কারণ হলো ইউনূসের প্রতি তাদের যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তারা তো ভাবে নাই যে ইউনূস জঙ্গি, এত খারাপ মানুষ যে জঙ্গিদের নেতা হয়ে বসে যেতে পারে। এইটা কিন্তু তাদেরকে যথেষ্ট শক করেছে সারা পৃথিবীতে। আপনি দেখবেন ইউনূসের যদি এই রাষ্ট্র ক্ষমতা থেকে যখন সে সরে যাবে, সে যদি বিচারের মুখোমুখিও না হয়, তারপর সারা পৃথিবীতে কেউ কিন্তু তাকে আর ডাকবে না যেভাবে অতীতে ডাকতো। সেটার কিন্তু ইউনূসের শেষ। ফলে ইউনূসের সব মিলে ইউনূসকে এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার অনেক ধরনের কারণ দাঁড়িয়ে গেছে ইউনূসের নিঃস্বার্থে। সুতরাং বাংলাদেশের মানুষকে ইউনূসকে ভালো করে বুঝতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে লিটন মিয়া। আমার একটা কমেন্টস দেখাস না কেন? হায় হায় রে মুন্না, এই যে এটা দেখালাম মুন্না, তোমার উপর অভিযোগের তীর কিন্তু। হ্যাঁ, লিটন মিয়াকে ধন্যবাদ ভাইয়া, সুন্দর কমেন্টস করবেন, দেখাবো। হাসানুজ্জামান কাইয়ুম, পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ার দেশকে অস্থিতিশীল জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করেছে, এদেরকে আচ্ছা তানভীর হায়দার, রাজনীতি দল ও রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। রাজনীতি দল, আচ্ছা। বকুল ইসমাইল ভাই, আমাদের কিশোরগঞ্জের 6 বয়সের একটি মেয়েকে রেপ করে মেরেছে, কিন্তু কোনো সাংবাদিক সেটা প্রচার করে নাই। হলুদ সাংবাদিক, হ্যাঁ, ওই যে পাথর মেরেছে সেটাও তো প্রচার করে নাই 2 দিন। সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের মূল মেইন স্ট্রিম গণমাধ্যম। সিদ্দিকুর রহমান, ফুরকান মোল্লা, বিএনপি জামাতের কারণে আজ আমি চাকরি হারা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। সিদ্দিকুর রহমান, গণভবনে জাদুঘর বানাতে চায়, দেশের জনগণ কি চায় তা না। জনগণ কি তা চায় না? দেশের জনগণ। আচ্ছা, স্যারের কাছে আমার একটি প্রশ্ন, আওয়ামী লীগ কি বাংলাদেশে আসবে? আপনার কি মনে হয়? আমি সূর্য। জি, ধন্যবাদ আপনাকে। সিদ্দিকুর রহমান, বাংলাদেশ, আমার মতামত আরো কিছুদিন ডক্টর ইউনূস সরকার থাকা দরকার, কারণ হাসিনা দেশের জন্য কি করেছে জানতে পারবো। এইটা ভালো কথা বলেছে ইউনূস সাহেব। ভারতের বিরুদ্ধে কি কি চুক্তি করেছে শেখ হাসিনা সরকার, ভারতের পক্ষে, ভারতকে কিভাবে বাংলাদেশ দিয়েছে, এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে যে শেখ হাসিনা সরকার কি কি চুক্তি করেছে, এই সরকার সেটা বাতিল করে না কেন, কি চুক্তি করেছে জনগণকে সেটা জানাচ্ছে না কেন। আপনার এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে একটু শেয়ার করবেন। কি কি চুক্তি করেছে আসলে শেখ হাসিনা সরকার, কোথায় সেই চুক্তিগুলো, এবং সেগুলো জনসমক্ষে প্রচার করে বাতিল করা হোক, এটা অনেকে দাবি করছেন। আপনার মন্তব্য? এটা আমি অনেক জায়গায় বলেছি, আর আজকে একটু সংক্ষেপে বলি। দেখুন, এই জুলাই আগস্টের জঙ্গিরা তারা যে তারও আগে থেকে প্রচারণাগুলো করছিল, তার মধ্যে সবচেয়ে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং সবচেয়ে বেশি মানুষের মগজ ধোলাই করেছে সেটা হলো যে এই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, যে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে, এইসব কথাবার্তা। কিন্তু একজন সাধারণ মানুষ, বাংলাদেশের যে কোনো একজন সাধারণ মানুষ তাকে কখনো নিজেকে প্রশ্ন করে না যে আমি যে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা জীবন যাপন করি, এইখানে কিভাবে ভারত আমার জীবনে ইন্টারফেয়ার করছে।
যদি তার জীবনে ভারতের কোনো ইন্টারফেয়ারেন্স না থাকে, তাহলে ভারত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা কিনলো, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো? এটা পুরোপুরি একটা মিথ্যা গুজব ছিল। এই মিথ্যা গুজবটা ওরা ছড়িয়েছে ধর্মপ্রাণ মানুষের আপনার মৌলবাদ বিস্তারের মধ্য দিয়ে, যে ভারতকে ঘৃণা করতে হবে কারণ ভারত হলো হিন্দু। হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা, এই সাম্প্রদায়িক চিন্তা থেকে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে।